জীবনে কিছু কিছু কষ্ট আছে যা লুকিয়ে রাখতে হয়। কিছু কিছু মুহূর্ত আছে আমরা না চাইলেও তা আমাদের জীবনে চলে আসে। কখনো কখনো পরিচিত বা কাছের মানুষের ব্যবহার অত্যন্ত অচেনা মানুষের মতো হয়ে যায়। প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য মানুষ নিজেই নিজেকে চিনতে পারে না। এসব ঘটনা মানুষের জীবনে এমনভাবে ইফেক্ট করে যার রেশ মৃত্যুর আগ পর্যন্ত কাটে না। বিয়র, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালো রাখার জন্যই আমাদের সকল আয়োজন। দেখতে দেখতে শনিবার চলে আসলো। শনিবার মানেই ট্রেডের কোনো প্যারা নাই। শনিবার মানেই ফরেক্স স্কুল বিডির দারুণ একটা স্টোরি প্রেজেন্টেশন। আমরা আপনাদের লাইক কমেন্টস দেখে বুঝতে পারি আপনারা কতটা আগ্রহ নিয়ে শনিবারের ভিডিওটার জন্য অপেক্ষা করেন। আমরাও নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আপনাদের সামনে দারুণ কিছু উপস্থাপন করতে। আপনারা অনেকেই তাদের স্টোরি আমাদের নিকট পাঠাচ্ছেন, তবে সকল স্টোরি শেয়ার করার মতো না হওয়ায় কিছু কিছু স্টোরি আমাদের বাদ দিতে হচ্ছে। যাদের স্টোরি বাদ পড়ছে তাদের বলবো মন খারাপ করবেন না। আমরা যেসব স্টোরি সিলেক্ট করতেছি সেগুলো আগে শুনুন, এতে আপনি বুঝতে পারবেন আমাদের কী ধরনের স্টোরি লাগবে। আজকে যে স্টোরিটি আপনাদের সামনে তুলে ধরছি তা আপনার হৃদয়কে চরমভাবে নাড়া দিবে। এমন কিছু বাস্তব ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন যা আপনার নিজের জীবনে না ঘটলে আপনি বিশ্বাস করতে চাইবেন না। আজকের ঘটনাটি আপনাদের জন্য পাঠিয়েছেন ইতালি থেকে নুরুজ্জামান বাবু ভাই। তিনি বর্তমানে ইতালিতে থাকেন। নুরুজ্জামান বাবু ভাই যেভাবে ঘটনাটি আমার নিকট লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। বলছেন নুরুজ্জামান বাবু ভাই, মাসুদ ভাই সালাম নেবেন। আমি নুরুজ্জামান বাবু, সবাই আমাকে বাবু বলেই ডাকে। আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে, কিন্তু আমার বাবা ঢাকার কেরানীগঞ্জে একটি বাড়ি করার সুবাদে আমরা কেরানীগঞ্জের বাসিন্দা। এই বাড়িতেই আমার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা। এতটুকু পরিচয়ই যথেষ্ট। এর চেয়ে বেশি পরিচয় দিতে না পারায় আশা করি আমাকে ভুল বুঝবেন না। মাসুদ ভাই, আমি একজন ফরেক্স ট্রেডার ছিলাম। বর্তমানে আমি ইতালিতে থাকি। আমি আপনার ফরেক্স স্কুল বিডিকে ফলো করি 2020 সাল থেকেই। আপনার ভিডিওগুলো আমার জন্য অনেক হেল্পফুল ছিল। যদিও আমি ফরেক্স মার্কেটে আসি 2015 সালে। আমার জীবনে ফরেক্স ট্রেডিং নিয়ে এমন কিছু ঘটনা ঘটে যা আমি কখনোই কাউকে বলতে পারিনি। ফরেক্স ট্রেডিংয়ের পাশাপাশি পারিবারিকভাবেও আমার সাথে ঘটে ভয়ঙ্কর কিছু ঘটনা যা অনেকেই বিশ্বাস করতে চাইবে না, কিন্তু কারো বিশ্বাস অর্জনের জন্য আমি আমার জীবনের এই সত্য ঘটনা আপনার নিকট পাঠাচ্ছি না। আমি আপনার নিকট আমার এই সত্য ঘটনা পাঠাচ্ছি তার কারণ হলো সবাই এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারবে। আমার ধারণা আপনার সকল ফলোয়ার ট্রেডারই হবেন। এই ঘটনা তাদের জীবনে অনেক কাজে লাগতে পারে। মাসুদ ভাই, আপনার চ্যানেলে আরও কয়েকটি ঘটনা আপনি শেয়ার করেছেন যা আমি শুনেছি। প্রতিটি ঘটনাই ছিল যেমন হৃদয় বিদারক তেমন শিক্ষামূলক। আপনার এই সচেতনতামূলক অনুষ্ঠানটি আমি সাধুবাদ জানাই। পাশাপাশি আমি অনুরোধ জানাবো এই অনুষ্ঠানটি যতদিন সম্ভব চালু রাখবেন। এবার আমি আমার মূল ঘটনায় ফিরে যাচ্ছি, যেখানে আমার কিছু ব্যক্তিগত ও পারিবারিক বিষয় তুলে ধরতে হবে, কারণ প্রতিটি বিষয়ই ঘটনার সাথে সম্পৃক্ত। আমি 2008 সালে এসএসসি পাশ করি। এরপরে আমার কলেজ লাইফ শুরু হয়। কলেজ লাইফে আমার প্রচুর বন্ধুবান্ধব তৈরি হয়ে যায়। আমি পরিবারের বড় এবং একমাত্র ছেলে। আমার দুটি বোন আছে যারা বয়সে আমার ছোট। আমি সবার থেকে একটু বেশি আদুরে, তাই সেই সুযোগ কাজে লাগিয়ে আমি বেশ ছন্নছাড়া জীবনযাপন করি। যেমন বাসায় কিছু না জানিয়ে হুট করে 3-4 দিনের জন্য বন্ধুদের সাথে ট্যুরে চলে যাওয়া, অনেক রাত করে বাড়িতে ফেরা, বাসায় না জানিয়ে বন্ধুদের বাসায় রাতে থেকে যাওয়া, এসব কাজ করে একটি পরিবারকে একেবারে জ্বালিয়ে মেরেছি। রাত্রে মা আমার জন্য জেগে থাকতেন। মায়ের সাথে সাথে বাবাও ঘুমোতেন না। আমি বাসায় এলে তখন আল্লাহর এই দুই বান্দা চোখ বুজে কিছুটা নিশ্চিন্তে ঘুমোতেন। বাবা আমাকে শাসন করতেন, তবে কখনো আমার গায়ে হাত তোলার সুযোগ পাননি, কারণ আমার বর্ম ছিল আমার মা। আমি যতই অন্যায় করি তা কখনোই শাস্তিযোগ্য ছিল না আমার মায়ের কারণে। মা আমাকে সব কিছু থেকেই আগলে রাখতেন। আমি কোনো অন্যায় করলে মা আমাকে অনেক আদর করে বুঝিয়ে বলতেন এবং সে অন্যায় ভবিষ্যতে যেন আর না করি তার জন্য কমিটমেন্ট নিয়ে ছাড়তেন। আমিও একমাত্র মায়ের নিষেধকেই গুরুত্ব দিতাম। বাবাকেও সম্মান করতাম এবং তাদের দুজনকে প্রচণ্ড ভালোবাসতাম। মাসুদ ভাই, ভাবতে পারেন আমি একটু বেয়াদব বা নষ্ট টাইপের কিনা। না ভাইয়া, আমি মোটেও নষ্ট না। আমি মা বাবার প্রতি একটু বেশি অধিকার দেখাতাম।
আমার পড়াশোনার প্রতি আমার প্রচণ্ড আগ্রহ ছিল। আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করতাম। আমার বাবা মা আমার সব প্রচেষ্টা দেখে আমাকে সাপোর্ট দিতেন। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা জব শুরু করি। পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি জবে ইন করি। ধীরে ধীরে কর্মের প্রতি আমি আকৃষ্ট হতে থাকি। আমি পরিবারের বড় সন্তান, তাই আমার অনেক দায়িত্ব। এর মধ্যে পর্যায়ক্রমে আমার 2 বোনের বিয়ে হয়ে যায়। পরিবারে মা বাবা এবং আমি থাকি। আমাদের সবার ছোট বোনের বিয়ের সময় আমার একটি মেয়েকে খুব ভালো লাগে। আমার ছোট বোনের বিয়ে হয় গাজীপুরে। মেয়েটাকে আমি পছন্দ করে রাখি এবং তার মোবাইল নাম্বার সংগ্রহ করে মাঝে মাঝে কথা বলি। এর মধ্যে আমার মা একদিন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে দেখা গেল মায়ের ডায়াবেটিস বেড়েছে, চোখেও বেশ কম দেখেন, তার হার্টে জটিল সমস্যা। মায়ের চিকিৎসা চলতে থাকে। এর মধ্যে আমাদের পরিবারের সব কিছু এলোমেলো হয়ে যায়, কারণ পরিবারটা গুছিয়ে রাখতেন মা। তাই মায়ের চাওয়া মতে আমার বিয়ের কথা ওঠে। কয়েকটি মেয়েও দেখি, যদিও কাউকে পছন্দ হয় না। আমি সেই পছন্দের মেয়ের ব্যাপারে আমার পরিবারকে আমি জানাই। সবাই মিলে পারিবারিকভাবে আমাদের বিয়ে দেয়। মাসুদ ভাই, এসব পারিবারিক হিস্ট্রি শুনে আপনি বা আপনার শ্রোতারা বিরক্ত হলে আমি ক্ষমা প্রার্থী। আমি পুরো ঘটনাই শেয়ার করতে চাই। আমি যদি এসব বিষয় এড়িয়ে যাই তবে মূল ঘটনায় অনেক প্রশ্ন আসবে। আমার বিয়ের পরে আমার স্ত্রীর সাথে ভালোই চলতেছিল। সব মিলিয়ে মাও একটু বিশ্রাম পেলেন। আমি মায়ের ও আমার স্ত্রীর কথা চিন্তা করে একজন কাজের বুয়া বাড়িতে রেখে দেই। এতে করে শান্তি আরও বৃদ্ধি পায়। আমার উপার্জন ছিল প্রতি মাসে 45,000 টাকা। আবার পাশাপাশি বাবাও টুকটাক কিছু ইনকাম করতেন। বাবার টাকাটা তিনি জমা করতেন, আর আমার উপার্জন দিয়ে সংসার চলত। আমার স্ত্রী একদিন বেশ বায়না ধরলো তার একটা আইফোন লাগবে। আমি একটা আইফোন কিনে দিব, এত পরিমাণ টাকা সত্যি আমার কাছে ছিল না। মায়ের চিকিৎসা, ওষুধ, সংসার খরচ এসব হিসেব করলে খুব বেশি টাকা আমার কাছে জমা থাকে না। কিন্তু বউ খুব জোরালো আবদার করলো। আমি অনেক কিছুই চিন্তা করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল রাত্রে বাসায় ফেরার সময় সুন্দর একটি প্যাকেট করে মোবাইলটি নিয়ে আসলাম। মোবাইলটি দেখে বউ প্রথমে বেশ খুশি হলো, কিন্তু প্যাকেট খুলে যখন মোবাইলটা বের করলো, মুহূর্তেই তার সব খুশি মিলিয়ে গেল। সে প্রত্যাশা করেছিল আইফোন, কিন্তু পেয়েছে শাওমি। এই মোবাইল নেবে না বলে সরাসরি বলে দেয়। আমার সাথে বেশ তর্ক করে। এক পর্যায়ে মোবাইলটা সে ওয়ালের উপরে ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলে। আমার রাগ চরমে পৌঁছে যায়। আমি তাকে কয়েকটা থাপ্পড় দেই। পরের দিন আমার বউ তার বাপের বাড়ি চলে যায়। 15 দিন সে আসেনি। আমিও আর তাকে আনতে যাইনি। এর মধ্যে অফিসের এক ফ্রেন্ড আমাকে গুলশান 2-এর হোটেল লেকশোরে একটি সেমিনারের ইনভাইটেশন দেয়। আমার কলিগের নাম ফিরোজ। অফিস থেকে লাঞ্চের পরেই ছুটি নিয়ে বের হয়ে যাই সেই প্রোগ্রামে। সেখানে গিয়ে দেখি অনলাইনে ইনকাম সংক্রান্ত একটি সেমিনার হচ্ছে, যেখানে ফরেক্স মার্কেট থেকে উপার্জনের ব্যাপারে সবাইকে মোটিভেশন দেওয়া হচ্ছে। আমার বেশ আগ্রহ জাগলো। যদিও সেমিনারে আলোচনা শুনে তেমন কিছুই বুঝতে পারিনি, তবে আমার আগ্রহ জন্মে যায়। আমার কলিগ ফিরোজ কিছুটা বোঝে, সে আমাকে বোঝাতে লাগলো। পরবর্তীতে আমিও গুগল, ইউটিউব থেকে স্টাডি করতে লাগলাম। আমি ইংরেজিতে খুব ভালো হওয়ায় গুগলে বিভিন্ন আর্টিকেল পড়তে শুরু করি। এর মধ্যে বেবি পিপস ছিল অন্যতম। প্রায় 20 দিন পরে আমার শ্বশুরবাড়ি থেকে কল আসে। আমি যেন সেখানে গিয়ে দেখা করি। এর মধ্যে আমার স্ত্রীর সাথে আমি দেখাও করিনি এবং কোনো প্রকার যোগাযোগ সেও করেনি। শ্বশুরবাড়িতে গেলে তার আত্মীয়স্বজন একটা ঘরোয়া সালিশের আয়োজন করে। বিষয়টার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সালিশিতে বসে সবাই আমাকেই প্রচণ্ড দোষারোপ করতে লাগলো। আমার নিকট এদের সবাইকে অনেক অচেনা লাগলো। এর মধ্যে আমার চাচা শ্বশুর আমাকে বলে বসলো, তোমার মতো ছেলের কাছে আমাদের মেয়ে দিতামই না। এই কথাটা আমার প্রচণ্ডভাবে ইগোতে লাগলো। তবুও ধৈর্য ধরে রইলাম। পরের দিন সকালেই সবাই বুঝিয়ে আমার স্ত্রীকে আমার সাথে দিয়ে দিল এবং এক প্রকার হুমকি দিল, ভবিষ্যতে যদি তাদের মেয়ের গায়ে হাত তুলি সেটা কোনোভাবেই ভালো হবে না। বাসায় এসে আমি আমার স্ত্রীর সাথে তেমন একটা কথা বলি না। তার পরিবার থেকে তাকে একটা আইফোন দিয়েছে। সে সারাদিন সেই ফোন নিয়ে বেশি বিজি থাকে। আমিও তাকে কিছু বলি না। আমি বাড়িতে এসে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ফরেক্স নিয়ে স্টাডি করি। মাসুদ ভাই, আমি ফরেক্সে এতটাই ডুবে যাই যে রাত্রে 10টায় যদি স্টাডি শুরু করি তাহলে মাঝে মাঝে ফজরের আজানও দিয়ে ফেলতো। এভাবে 1 মাস কেটে যায়। আমার স্ত্রীর সাথেও কিছুটা নর্মাল হই।
সে আমার নিকট জানতে চায় সারা রাত মোবাইলে আমি কি করি। আমি তাকে জানাই আমি ফরেক্স ট্রেডিং শিখতেছি। কেন যেন মনে হলো সে আমাকে বিশ্বাস করলো না। আমি 2 মাস পরে একটি ব্রোকারে ট্রেডিং অ্যাকাউন্ট খুলে $100 ডিপোজিট করি। এ ব্যাপারে আমার ফ্রেন্ড ফিরোজ সেই আমাকে হেল্প করে। শুরু হয় আমার ট্রেডিং। অফিসে বসে ট্রেডিং, বাসায় এসে ট্রেডিং, খাইতে বসে ট্রেডিং, ঘুমোতে গিয়ে ট্রেডিং। আগে স্টাডি করে সারা রাত পার হতো, এখন ট্রেডিং করতে করতে সকাল হয়ে যায়। আমার কলিগ বা আমার ফ্রেন্ড ফিরোজ আমাকে বলেছিল অল্প করে লট দিতে। এছাড়া আমিও অনেক স্টাডি করে শিখেছি রিস্ক কম নিয়ে ট্রেড করার জন্য পজিটিভ হবে। রিস্ক কম নিয়ে ট্রেড করার কারণে আমার $100 অ্যাকাউন্ট প্রায় 15 দিন টিকেছিল। এরপরে আবার $50 ডিপোজিট করি। এবার 3 দিনেই সব শেষ, কারণ এবার আমি কিছুটা রিস্কি ট্রেড করেছি। ভেবেছিলাম পূর্বে যে $100 লস করেছি তা দ্রুত রিকভার করে ফেলবো, কিন্তু উল্টে আরও $50 লস করলাম। আপাতত আর ডিপোজিট করতে পারলাম না, কারণ হাতে আর টাকা ছিল না। এদিকে আমার স্ত্রীর প্রতি আমি খুব বিরক্ত এবং সেও আমার প্রতি বিরক্ত। আগে একটা ভালো সম্পর্ক ছিল। আমি অফিস থেকে আসলে সে আমার প্রতি বেশ খেয়াল রাখত, কিন্তু সম্প্রতি আমি অফিস থেকে আসি বা অফিসে যাই এতে তার কোনো খেয়াল নেই। সে দিনরাত মোবাইলেই ডুবে আছে, আর আমি ডুবে আছি আমার ট্রেডিং নিয়ে। যখন ডিপোজিট না থাকে তখন স্টাডি করি, কিন্তু ডিপোজিটের পরে স্টাডির ধারে কাছেও আমি যাই না। মাস শেষে স্যালারি পেলাম, $200 ডিপোজিট করি। বাকি টাকা বাবার হাতে দিই সংসার চালানোর জন্য। আমি এবার খুব ভালোভাবে ট্রেডিং করব এমন প্ল্যান করি। প্রথম দিন ভালোই করি। আমার স্পষ্ট মনে আছে আমি $35 প্রফিট করেছিলাম। প্রফিটের $35 সেদিনই তুলে ফেলি এবং এই টাকা দিয়ে বাসায় অনেক খাবার কিনে আনি। আমার স্ত্রীর জন্য একটি লাল শাড়ি আনি, যদিও দাম অল্প। আমার স্ত্রী যখন লাল শাড়ি পরে তাকে দেখতে অনেক সুন্দর লাগে, কারণ সে অনেক সুন্দরী। এই লাল শাড়ির কারণে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্কের কিছুটা উন্নতি হলো। আমি ট্রেডিং করি আর প্রতিদিন $20-30 করে লস করতে থাকি। আমি আর কোনো উইথড্রল করতে পারিনি। কিছুদিনের মধ্যেই ফান্ড আবার শূন্য হয়ে গেল। এদিকে আমার কলিগ ফিরোজ, সেও অনেক লস করে বসে আছে। দুজনেই সন্ধ্যার পরে নিরিবিলি একটি জায়গায় বসে ফরেক্স নিয়ে আলোচনা করতে লাগলাম। আলোচনার এক পর্যায়ে সিদ্ধান্ত হলো কারো কাছে ফরেক্স ট্রেডিংটা শিখতে হবে। আমরা দুজনেই একজন ভালো কাউকে খুঁজতে লাগলাম। আমি ফেসবুকে তানভীর নামে একজনের সন্ধান পাই। সে নাকি ভালো ট্রেডার। তার সাথে যোগাযোগ করি। আমার নিকট $15,000 চায়। কিছু কম নেওয়ার জন্য রিকোয়েস্ট করলে সে মানলই না। কি আর করা, আমি $15,000 তাকে দিয়ে তার কোর্সে যুক্ত হলাম। আমার কলিগ ফিরোজ আর আমি একসাথে ক্লাস করি, কিন্তু বিষয়টা আমার মেন্টর বুঝতে পারেন না। তিনি যাই শেখাচ্ছিলেন বেশ নতুন লাগছিল। ক্যান্ডেলস্টিক, বিভিন্ন প্যাটার্ন, প্রাইজ অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজ ইত্যাদি সে আমাকে শেখালেন। মোটামুটি টানা 15 দিন 15টা ক্লাসেই কোর্স শেষ। ভাবলাম অনেক কিছুই শিখেছি, এবার হয়তো লস হবে না। এদিকে মেন্টর কিছুদিন ডেমো প্র্যাকটিস করার পরে বিনিয়োগের পরামর্শ দিলেন। আমি যদিও 15 দিন ডেমো করি, কারণ ডিপোজিটের টাকা ছিল না। ডেমোতে ভালোই প্রফিট হয়, কিন্তু লাইভে গেলে কি হবে জানি না। এদিকে আমার কলিগ ফিরোজ কিভাবে জানি $1,000 বিনিয়োগ করে। সে অল্প অল্প করে ভালোই করতে থাকে। এদিকে আমার লাইফে ঘটে এক ভিন্ন ঘটনা। আমি বাসায় গিয়ে দেখি আমার টেবিলে বিভিন্ন আইটেমের অনেকগুলো চকলেট, পাশে একটা গিফট প্যাকেট পড়ে আছে। আমি আমার স্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে জানায় এসব নাকি তার বান্ধবী দিয়েছে। আমার কিছুটা খটকা লাগে। হালকা মন খারাপ করে মায়ের রুমে গিয়ে মায়ের পাশে বসি। মা আমার বেশ অসুস্থ, তবুও আমাকে কাছে পেয়ে তার খুশির সীমা নেই। আসলে আমি জবে ঢোকার পরে মাকে তেমন সময় দেই না। আবার বিয়ের পরে তো মায়ের সাথে দেখাও কম হয়। অন্যদিকে ফরেক্সের একটা প্যারা তো আছেই। মায়ের সাথে বেশ কিছুক্ষণ ছিলাম। কথার এক পর্যায়ে মা আমাকে জানান ইদানিং আমার স্ত্রী নাকি না বলে যখন তখন বাড়ি থেকে বাহিরে যায়। বিষয়টা আমাকে অনেকটা অবাক করলো। আমি রুমে গিয়ে তার মোবাইল চেক করতে চাইলাম, কিন্তু সে কোনোভাবেই মোবাইল দিল না। উল্টা যুক্তি দেখালো সে আমার মোবাইল কখনো ধরে কিনা। আমি তো অবাক হচ্ছি। এরপরে সে বলে বসে এই মোবাইল আমি তাকে কিনে দেইনি, তাই তা আমি ধরবো কেন। মেজাজ বেজায় চটে গেল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম, কিন্তু মনটা খুব খারাপ হলো। এভাবে কিছুদিন যাওয়ার পরেই আমি আবার $200 ডিপোজিট করলাম। ট্রেড করে মাঝে মাঝে অবশ্য 10-20 প্রফিট করি, আবার তা লসও করি। এভাবে চলতে থাকে। কিন্তু ফরেক্স থেকে যেটা আশা করেছিলাম তা তো পূরণ হচ্ছেই না, উল্টো লস করতেছি প্রতি মাসে। একবার একটা পোস্ট দেখলাম ফেসবুকে, এসএমসি শেখাবে। খুব ঢাকঢোল পিটিয়ে কোর্স শুরু করে। আমি সেই কোর্সে যুক্ত হই। যাই শেখালো
এবারও সব কিছু নতুন লাগলো এবং ভালোই বুঝলাম, কিন্তু ট্রেডিং করতে গেলেই লস করি। যাই শিখেছি সেভাবেই ট্রেড করি, কিন্তু লস করি। লসের চাপে আমার এবং আমার পরিবারের অবস্থা অত্যন্ত খারাপ পর্যায়ে যেতে লাগলো। এভাবেই দিন কাটছিল আমার। একদিন আমার মা আমাকে অফিস টাইমে কল দিয়ে জানালো আমার স্ত্রী নাকি সেজেগুজে কোথায় যাচ্ছে। কথাটা শুনে আমার মেজাজ খুব খারাপ হয়ে গেল। আমার স্ত্রীকে কল না দিয়ে আমি আমার এক ফ্রেন্ডকে কল দিয়ে আমার স্ত্রীকে ফলো করতে বললাম। আমার ফ্রেন্ড যথারীতি আমার স্ত্রীকে ফলো করে ধানমন্ডি পার্কে এসে হাজির হলো। সেখানে একটি ছেলের সাথে সে বসে আছে, দুজনের মুখেই মাস্ক। আমার ফ্রেন্ড ছবি তুলে এবং ভিডিও করে আমাকে দিল। আমি কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাই, কিন্তু আমি যাওয়ার আগেই আমার স্ত্রী সেই ছেলেকে পাঠিয়ে দেয় এবং সে চলে যাওয়ার চেষ্টা করতে থাকে। সে অবস্থায় আমি এসে তাকে ধরে ফেলি। সম্ভবত সে আমার ফ্রেন্ডকে সন্দেহ করে সে তার সাথে থাকা ছেলেটিকে পাঠিয়ে দেয়। শুরু হলো এক গ্যাঞ্জাম। আমার স্ত্রী সবকিছু সরাসরি অস্বীকার করতে লাগলো। ঝগড়ার এক পর্যায়ে আমার স্ত্রী তার বাপের বাড়ির দিকে চলে যেতে চাইল। আমি তাকে যেতে না দিয়ে জোর করে বাড়িতে নিয়ে আসি। পরের দিন আমি অফিসে যাওয়ার পরেই আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায়। মা বিষয়টা ফোন করে আমাকে জানান। আমি মায়ের কল কেটে দিয়ে আমার স্ত্রীকে কল দিলে সে কল রিসিভ করে না। 2 দিন পরে বৃহস্পতিবার অফিস থেকে সরাসরি আমি শ্বশুরবাড়িতে যাই। রাত্রে আমাকে কেউ কিছুই বলেনি। সকালে 10টার দিকে দেখি একে একে সবাই এসে জড়ো হচ্ছে। শুরু হয় আগের মতোই সালিশ, এক পেশে বিচার। অনেক কথার এক পর্যায়ে আমি সবাইকে পার্কের সেই ছবি ও ভিডিও বের করে দেখাই, যদিও আমার এটা দেখানোর ইচ্ছা ছিল না। মাসুদ ভাই মুখের উপরে আমার স্ত্রী সরাসরি সবকিছু অস্বীকার করে এবং সবাই তাকে সাপোর্ট করে। আমার স্ত্রী এবার কান্না করে অনেক কিছুই বলতে শুরু করে। আমার স্ত্রী বলে আমি তাকে কোনো রকম সময় দেই না, সারাদিন মোবাইল টিপাটিপি করি, হয়তোবা বিভিন্ন মেয়েদের সাথে রিলেশন করি, তাদের সাথে কথা বলে নাকি রাত পার করি। আমি তার প্রতি কোনো দায়িত্বই নাকি পালন করি না। আমি নাকি তার দিকে ঠিকমতো তাকাইও না, তার সাথে ঠিকমতো কথাই নাকি বলি না। এবার সবাই আমাকে ধরলো খুব শক্ত করে। আমিও ভেবে দেখলাম আসলেই তো আমি তাকে সময় দেই না। আমার স্ত্রীর দিকে সবশেষ ভালোবাসার দৃষ্টি নিয়ে কবে তাকিয়েছি তা ঠিক মনে করতে পারছি না। মোবাইলে কি করি তাকে বলিও না, তাহলে দোষ তো আমারই। একটি মেয়ে তো এটাই চায় তার হাজব্যান্ড তাকে সময় দিবে, ভালোবাসবে, তার সব কিছু খেয়াল রাখবে। আমি তো এসবের কিছুই করি না। নিজের মধ্যে অনুশোচনা তৈরি হলো। আমি এবার সবার নিকট ক্ষমা চেয়ে নিলাম এবং সবার সামনেই আমার স্ত্রীর কাছেও ভুল স্বীকার করি। এতে আমার স্ত্রী খুব খুশি হয় এবং উপস্থিত সবাই আমাদের ভালোভাবে সংসার করতে বলে। আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসি। আপনারা অনেকেই ভাবছেন পরিবারের এত গোপন বিষয় কেন বলছি। কারণ একজন ট্রেডার তার পরিবারকে সময় দেয় না বা দিতে পারে না। এর ফলে একটি পরিবার ভেঙে যেতে পারে। পরিবারের সাপোর্ট পেলে আপনি বিশ্ব জয় করতে পারবেন। পরিবারের সাপোর্ট না পেলে আপনি প্রতিটা পদক্ষেপেই হতাশ হবেন। বাড়িতে এসেই দেখি মায়ের অবস্থা অনেক খারাপ। যদিও আমাকে অনেকবার কল দিয়েছিল, আমি ঝামেলার কারণে তা দেখিনি। মাকে নিয়ে সাথে সাথে হাসপাতালে যাই। 7 দিন মা লাইফ সাপোর্টে ছিলেন। এরপর আমাকে একা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান পরপারে। আমি বড় একা হয়ে গেলাম। আমি জানি আমার মায়ের মতো আমাকে কেউ কখনো ভালোবাসেনি, না আর কোনোদিন কেউ ভালোবাসবে। মায়ের শোক কাটাতে আমার প্রায় 6 মাস কেটে গেল। এর মধ্যে অফিসে যাই, কিন্তু কোনো ট্রেড করি না। আমি আমার স্ত্রীর প্রতি বেশ যত্নশীল হলাম। সেও আমার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিল। মায়ের মৃত্যুর 7 মাস পরে আমার স্ত্রী সন্তান সম্ভবা হলো। আমি বেশ খুশি মনে সব শোককে শক্তিতে রূপান্তরিত করে মনোবল বাড়িয়ে ট্রেডিংও শুরু করলাম। বাসায় কম্পিউটার কিনলাম, বিদেশি একটি কোর্স করলাম, দেশেও অনেকের নিকট থেকে শিক্ষা নিলাম। ক্রিপ্টোতে ফোকাস দিলাম। বাইন্যান্সের স্পটে $5,000 বিভিন্ন টোকেন ও কয়েন কিনে রাখলাম। আমার স্ত্রীর গর্ভে আমার বাচ্চা কনসেপ্ট করার পর থেকেই আমার উন্নতি শুরু হয়ে গেল। প্রচুর প্রফিট করতে লাগলাম। এর মধ্যে এসে গেল করোনা, আর এই করোনার মধ্যেই আমার সন্তান জন্ম নিল। আল্লাহ মায়া করে আমাকে একটি ফুটফুটে কন্যা সন্তান দিয়েছেন। এর মধ্যে আমার ক্রিপ্টোতেও অনেক প্রফিট আসলো। আমিও আমার স্ত্রী তো দারুণ খুশি। এদিকে আমার বাবাও একজন সঙ্গী পেয়ে গেল, কারণ মা চলে যাবার পরে বাবা বেশ দুর্বল ও একা হয়ে পড়েন। এর মধ্যে একটি দুঃসংবাদ আসলো। অফিস থেকে আমাকে জানানো হলো অনেক লোক ছাঁটাই করা হবে। ছাঁটাইয়ের লিস্টে আমিও আছি। চাকরি চলে গেলেও আমি হতাশ হলাম না, কারণ আমার ফরেক্স আর ক্রিপ্টোতে ভালো উপার্জন হচ্ছিল। আমি চাইলেই নতুন চাকরি জোগাড় করতে পারতাম, কিন্তু সেইটা না করে
আমি ট্রেডিংয়ের প্রতি পুরোটা ফোকাস দিতে শুরু করি। আমার নিকট তখন 1 কোটি টাকা আছে, যা আমি বেশিরভাগ ক্রিপ্টো থেকে উপার্জন করেছি। আবার ফরেক্স থেকেও মোটামুটি কিছু আসে। সবাই হয়তো ভাবছেন যাক, বিরক্তিকর গল্পটা বুঝি শেষ, কিন্তু না, গল্পের আসল ঘটনা এখন থেকে শুরু। আমার কাছে যে টাকা ছিল তা দিয়ে আমি ঘরে দামি ফ্রিজ, টিভি, ফার্নিচার সব কিছু কিনি। আমার স্ত্রীকে কিছু গহনা বানিয়ে দিই, যা আমি আগে তাকে দিতে পারিনি। অনেক দামি দামি খাবার খাইতে শুরু করি। একটা দামি বাইকও কিনে নেই, জীবনের প্রথম বাইক, তাও নিজের ইনকামের টাকায়। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। আমার নিকট যে টাকা ছিল তা কি করব তা নিয়ে চিন্তা করতে থাকি। একবার ভাবলাম জমি কিনব, আবার ভাবলাম কোনো বিজনেস চালু করব, আবার ভাবলাম ফরেক্স মার্কেটে ডিপোজিট করব। অনেক চিন্তা করে বাইন্যান্সে ডিপোজিট করলাম $30,000। বাকি টাকার 50% মানে $20,000 ফরেক্স ব্রোকারে ডিপোজিট করলাম, আর কিছু টাকা ব্যাংকে জমা রাখলাম। বেশ আরামেই 2-3 মাস কাটলো। এর মধ্যে থাইল্যান্ড, মালয়েশিয়া আর সিঙ্গাপুরে 3 দেশ মিলিয়ে একটা ট্যুর দিলাম। এসবের মধ্যে খুব অল্প রিস্ক নিয়ে প্রতিদিন অল্প অল্প করে প্রফিট করতে লাগলাম। কিন্তু শান্তির বিঘ্ন ঘটাচ্ছিল ক্রিপ্টো। কারণ ক্রিপ্টোতে প্রতিদিন আমার মাইনাস হচ্ছে। $30,000 মাত্র $19,000 ঠেকেছে। বিভিন্ন ইউটিউবে বা আর্টিকেলে এবং টুইটারে দেখতাম অমুক কয়েন চাঁদে যাবে, তমুক কয়েন অনেক প্রফিট দিবে। এসব দেখে আশায় বুক বাঁধতাম। এর মধ্যে আমি ছোট রিস্ক নিয়ে প্রতিদিন $50-100 প্রফিট করতে থাকি। সব মিলিয়ে যে খারাপ ছিলাম সেটা বলবো না, কিন্তু কথায় আছে লোভ মানুষের ধ্বংসের কারণ। আমার বেলাও তাই ঘটতে শুরু করে। আমি আস্তে আস্তে লট বড় করে দিই, লট বড় করে ট্রেড শুরু করি। লস করলেও তা আবার রিকভারও করে ফেলি। আবার কখনো কখনো বেশ বড় অ্যামাউন্ট লস করে ফেলি, যা আর রিকভার হয় না। এভাবে ফান্ড আস্তে আস্তে কমতে থাকে। আমি আগে প্রতিদিন স্টাডি করতাম, বিভিন্ন আর্টিকেল পড়তাম, ইউটিউবে অনেক ভিডিও দেখতাম। আমি ট্রেড করতাম কম, শেখার চেষ্টা করতাম বেশি। তখন ঠিকই প্রফিট করছি নিয়মিত, যদিও মাঝে মাঝে লস করেছি, তবে তা খুব বেশি নয়। কিন্তু বর্তমানে আমি বেশ আত্মবিশ্বাসী। হয়তোবা আমি ভেবেছি আমি এখন সব কিছু শিখে গেছি, তাই তো ফোকাসটা ট্রেডিংয়ের প্রতি বেশি দিতে শুরু করি। একটা সময় আমি ধীরে ধীরে অ্যাগ্রেসিভ হতে শুরু করি। ছোট লট দিয়ে ট্রেডিং করতেই মন চায় না। আমার মিনিমাম লট ছিল $1। মাঝে মাঝে লট আরও বড় করতাম। আগে স্টপ লস ইউজ করলেও বর্তমানে কোনো প্রকার স্টপ লস আমি ইউজ করি না। সব কিছু কেমন যেন আমার অজান্তেই ভেতর থেকে পরিবর্তন হতে শুরু করে। আমি কখনোই ভাবিনি, আমার মধ্যে কখনোই এই সেন্সটা কাজ করেনি যে আমি অনেক ভুল করতেছি। প্রতিদিন এখন লস হতে শুরু করলো। সারাদিন ট্রেডিং চার্টে বসে ট্রেড করি, প্রতিদিনই লস করতে থাকি। এর মধ্যে যদি কোনো একদিন প্রফিট করতে পারি, সেদিন থেকে পিছনের সব লসের কথা ভুলে যাই। কিন্তু পরবর্তীতে ঘটে একই ঘটনা। এভাবে আমার ফান্ড কমতে থাকে। 6 মাস আমি আমার $20,000 অ্যাকাউন্ট ধরে রেখেছিলাম। 6 মাস পরে আমার পুরো অ্যাকাউন্টের ব্যালেন্স শেষ। আমি হিস্ট্রি চেক করে দেখি আমি ডিপোজিট করেছি $20,000, উইথড্রল করেছি $4,500। তার মানে বাকি সমস্ত টাকা ব্রোকারের পকেটে। আমার মাঝে মাঝে প্রচণ্ড রকমের অনুশোচনা হতে লাগলো। আমি ট্রেডিং করার সময় যেসব ভুল করেছি তার প্রতি এখন আমার সচেতনতা আসলো। আমার মধ্যে এক প্রকার অহংকার এসেছিল। আমি ভাবতাম আমি যা শিখেছি তা আমার জন্য হয়তোবা যথেষ্ট, এর চেয়ে হয়তোবা বেশি কিছু শেখার দরকার নেই। কিন্তু আমি ছিলাম পুরোপুরি ভুল। আমার নিকট মনে হলো জুয়া খেলে সমস্ত টাকা আমি লস করেছি। ক্রিপ্টো মার্কেটের বাইন্যান্সে আমার ব্যালেন্স অনেক কমে গেল। দেখলাম বাইন্যান্সে $30,000 এখন মাত্র $5,000 আছে। প্রতিটা টোকেনও কয়েন ফল করেছে। আমি এক সাগর হতাশায় পতিত হলাম। এভাবে চলতে লাগলো। আমি আর ট্রেডিং করতেছি না আপাতত, স্টাডির দিকেই মনোযোগ দিলাম। ব্যাংকে জমানোর টাকা বসে বসে খেয়ে শেষ করছি। পরিবারের কেউ তো আর জানে না আমি নিজেকে নিজেই নিঃস্ব করে ফেলেছি। ব্যাংক অ্যাকাউন্ট প্রায় ফাঁকা হয়ে এলো। ক্রিপ্টোতেও অল্প ব্যালেন্স আছে। ভবিষ্যতের আশায় বাইন্যান্সের টাকায় হাত দিতে পারতেছি না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এক বুক হতাশা নিয়ে আমি আমার অসুস্থ বাবার রুমে গিয়ে বাবার পাশে বসি। আমার বিষণ্ণ চেহারা দেখে বাবা কিছু একটা আঁচ করতে পারেন। অত্যন্ত শান্ত গলায় আমাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবু, তোর কি কোনো সমস্যা? বাবার স্নেহমাখা প্রশ্নে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। এই রুমে আসলে আমার মায়ের কথাও অনেক মনে পড়ে। না চাইতেও ডুকরে কেঁদে উঠলাম। বাবা বেশ অবাক হয়ে আমাকে বুকে জড়িয়ে নিলেন। আমাকে শান্ত করে কি হয়েছে তা জানতে চাইলেন। আমিও স্বাভাবিক হয়ে বাবার নিকট সমস্ত ঘটনা শেয়ার করি। সব কিছু শুনে বাবা আমাকে সান্ত্বনা দিয়ে বলেন, সব কিছু আল্লাহর হাতে,
আমরা যেমন কর্ম করব তেমন ফলাফল পাব। তুমি চিন্তা করো না, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। 2 দিন পরে বাবা আমাকে ও আমার স্ত্রীকে তার রুমে ডাকলেন। আমাকে কয়েকটা টাকার বান্ডিল ধরিয়ে দিলেন আর বললেন, এখানে 5 লক্ষ টাকা আছে। এটা আমার সঞ্চিত অর্থ। এতে যেমন তোমার হক আছে, তেমন তোমার 2 বোনেরও হক আছে। আপাতত তুমি এই টাকা নিয়ে বিজনেস করো, কিন্তু তোমার বোনদের হক যথাসময় পরিশোধ করে দিও। যাই হোক মাসুদ ভাই, বাবার নিকট থেকে টাকাটা নিয়ে আমি 4 লক্ষ টাকা ফরেক্সে ডিপোজিট করি। বাকি 1 লক্ষ টাকা আমার কাছে রেখে দিই। মাসুদ ভাই, সমস্যা আমাকে 4 দিক থেকে ঘিরে রেখেছিল। এমন এক অদৃশ্য ভয়ঙ্কর মুসিবতে আমি পতিত। আমি এর জাল ছিন্ন করে বের হতেই পারতেছিলাম না। অন্ধকার আমাকে ঘিরে ধরে আছে। আমি যেন তবুও ছুটছি কোনো এক মরীচিকার পিছে, যেখানে ধুধু মরুর বালু ছাড়া ভিন্ন কিছুই নেই। বাবার দেওয়ার টাকাটা মাসুদ ভাই মাত্র 1 সপ্তাহে লস করে ফেলি। এই লসের কোনো ব্যাখ্যা আমার নিকট নেই। আমি যা করেছি পুরোটাই গেমলিং। তবে 2টা কারণ আমার নিকট আছে। এক, আমি পূর্বের লসের জন্য শোকে কাতর ছিলাম। প্রত্যাশা ছিল এই টাকা দিয়ে দ্রুত সে লস রিকভার করে ফেলবো। আর দ্বিতীয় কারণটি হলো খুব দ্রুত কিছু প্রফিট করার চেষ্টায় স্বাভাবিকের চেয়েও বেশি রিস্ক নিয়ে ট্রেড করা। আমি সম্ভবত এই 2টা কারণেই লস করেছি, এটাই আমার মনে হয়। আমার এমন এক অবস্থা হয় যে আমি জীবন ও মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকি। সময় যেন আমাকে বেঁধে রেখেছে এক অজানা বন্ধনে। আমার কাঁধে যেন ভর করেছে কোনো এক অলক্ষী। দিনে দিনে আমি এমনভাবে নিঃস্ব হচ্ছিলাম যেন কেউ আমাকে উপর থেকে টেনে হিসড়ে নিচে নামিয়ে ফেলে দিচ্ছে। আমি এত চেষ্টা করতেছি, তবুও পরিস্থিতি আমার অনুকূলে আসতেই চাইছে না। মাঝে মাঝে মনে হয় এই জীবনটা আর রাখবো না, নিজেকে শেষ করে দিব। কিন্তু আমি এটাও জানি আমার উপর অনেক দায়িত্ব। আমি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। আমার বৃদ্ধ বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, এদের কি হবে? কোনোভাবেই আমি আর ঘুরে দাঁড়াতে পারছি না। কি করব বা কি করা উচিত এসব ভেবে আমি দিন দিন হতাশার সাগরে ডুবে যাচ্ছিলাম। আমি অনেক ভেবে স্থির করলাম একটা চাকুরি নিব। জবের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগালাম। কিছুদিনের মধ্যে একজনে একটা আশাও দিল যে একটা জব আছে এবং স্যালারিও নাকি বেশ ভালো। কোম্পানির নাম নিরাপত্তার সাথে উল্লেখ করতেছি না। আমি কিছুটা স্বস্তি পেলাম। 2 মাস পরে আমাকে সেখানে জয়েন করতে হবে। আমি আপাতত সব ধরনের ট্রেডিং থেকে দূরে আছি। আমার নিকট যে 1 লক্ষ টাকা তা প্রায় শেষ হয়ে গেছে। এদিকে বাইন্যান্সের মূলধন আছে মাত্র $3000। সব দিক থেকেই হতাশা। এর মধ্যে গভীর রাত্রে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এই রাত আমার জীবন থেকে অবশিষ্ট আরও অনেক কিছুই কেড়ে নিল। নিয়তি যেন চাইছে আমাকে একেবারে রিক্ত, নিঃস্ব করে দিতে। আমার জীবন যেন সমস্যা নামের কোনো এক গ্রহে আটকে আছে। এই সমস্যা থেকে বের হতেই পারছি না। গভীর রাত্রে বাবা অনেক অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে নেওয়া হয় হাসপাতালে। বাবার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। মানসিক চাপ, দুশ্চিন্তা আর তার হার্টের সমস্যা, কিডনিতেও সমস্যা। গ্যাস্ট্রিকের প্রভাবে তার নাকি স্ট্রোক হয়েছে। বাবা কথা বলতে পারেন না, হাত পা নাড়াতে পারেন না, মুখটা বাঁকিয়ে গেছে। পৃথিবীর কোনো সন্তান তার বাবার এই পরিস্থিতি সহ্য করতে পারবে কিনা তা আমার জানা নেই। একটা সময় এই মানুষটা কত শক্ত সামর্থ্য ছিলেন। আমাকে কোলে নিয়ে কত আদর করতেন, কাঁধে চড়িয়েছেন। পুরো পরিবারটা ছিল এই মানুষটার কাঁধে। কিন্তু আজ তিনি কতটা দুর্বল, কতটা অসহায় হয়ে পড়ে আছেন হাসপাতালের বিছানায়। এভাবে 4-5 দিন আইসিইউতে ছিলেন। আমার বাবা এই দুনিয়া ছেড়ে আমাকে ছেড়ে চলে গেলেন। আমি এবার পুরোপুরি এতিম হয়ে গেলাম। আমি অনুভব করলাম আমার মাথার উপর থেকে ছায়াটা হারিয়ে গেছে। বাবার মৃতদেহ হাসপাতাল থেকে ছাড়িয়ে আনতে টোটাল 1.5 লক্ষ টাকা বিল আসে। আমার নিকট কোনো টাকা ছিল না। বাধ্য হয়েই বাইন্যান্সের সব টাকা তুলে ওখান থেকে বিল পরিশোধ করি। 2 মাস পরে আমি নতুন জবে জয়েন করি। আমার স্যালারি ফিক্সড হয় 50,000 টাকা। জীবন অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে লাগলো। আমি 3 মাস ধরে অফিসে জব করতেছি। নিয়মিত স্যালারি পেয়ে জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। এর মধ্যে আমার স্ত্রী আমাকে দিল একটি সুসংবাদ। আমার স্ত্রী আবারও কনসেপ্ট করেছে। আমি আল্লাহর নিকট শুকরিয়া জানাই। কি ভাবছেন, সবকিছুই নর্মাল হয়ে গেছে? আসলে আমিও তাই ভাবছি। হয়তোবা আমার জীবনের সবকিছু নর্মাল হয়ে যাচ্ছে, কিন্তু না, আসল ঘটনা এখন শুরু হতে যাচ্ছে। চাকুরি করে ভালোই সময় যাচ্ছিল, কিন্তু কথায় আছে যার রক্তে ফরেক্সের ভাইরাস আছে সে আজীবনের জন্য আক্রান্ত। আমার বেলায়ও তাই হলো। আমি আবারও ফরেক্সের প্রতি ইন্টারেস্ট ফিল করলাম। নতুন করে আবার শুরু করতে চাই। পিছনের সব ভুল থেকে শিক্ষা নিয়ে সব কিছু ভালোভাবে করব এটাই চিন্তা করি। $500 ডিপোজিট করে ফেলি। তখন আমার জবের বয়স 7 মাস চলে।
আমি প্রতিদিন অল্প অল্প করে ট্রেড করে প্রফিট করতে থাকি। আমি 0.01-এর বেশি লট ইউজ করতাম না। আমার চাহিদা ছিল প্রতিদিন $5 থেকে $10, যা আমি প্রায় 1 মাস ধরে কন্টিনিউ করি। অফিসে বসেও ট্রেড করি, আর মাঝে মাঝে অল্প কিছু প্রফিট আসে, কিন্তু যখন লস হয় তখন আমার ভিতরে আর শান্তি থাকে না। এভাবে প্রচণ্ড মানসিক চাপ সহ্য করেও জবের পাশাপাশি ট্রেড করতে থাকি। একদিন আমাদের কোম্পানির এমডি স্যার আমাকে তার রুমে ডাকেন। আমি বেশ অবাক হলাম, কারণ এমডি স্যার সাধারণত তার রুমে সবাইকে অ্যালাউ করেন না। আমাকে কেন ডাকলেন সেটা ভেবে চিন্তিত হয়ে পড়ি। ভাবলাম কোনো ভুল করলাম কিনা, আবার ভাবলাম আমাকে কি প্রমোশন দিবে। অনেক কিছুই চিন্তা করতে করতে এমডি স্যারের রুমে প্রবেশ করলাম। স্যার প্রথমে আমার সম্পর্কে অনেক কিছুই জিজ্ঞেস করেন। অফিসের পরিবেশ, ওই জব আমি কেমন এনজয় করছি, এসব কিছু আমার নিকট জানতে চান। আমিও সব কিছু পজিটিভ উত্তর দিতে থাকি। এক পর্যায়ে স্যার আমাকে একটি প্রশ্ন করেন, আমি অফিসে অধিকাংশ সময় মোবাইল নিয়ে বিজি থাকি, এর কারণ কি? স্যার আমাকে প্রশ্নের সাথে সাথে অপশনও দিলেন, অফিসিয়াল কোনো কাজে মোবাইল ইউজ করি নাকি কোনো ব্যক্তিগত বিষয়। স্যারের প্রশ্নের ধরন আর তার কথা বলার ভঙ্গি সবার থেকে আলাদা, আর সেজন্যই তিনি এমডি হতে পেরেছেন। যাই হোক, স্যারের প্রশ্ন আমাকে বেশ অবাক করে দিল। আমি অনেকটা ভয় পেতে শুরু করি। আমি ভাবলাম আমি মোবাইল ইউজ করি, এটা নিশ্চয়ই স্যারকে কেউ বলেছে, অথবা অফিসে সিসি ক্যামেরা আছে। আমি কাঁপা কাঁপা গলায় স্যারকে বললাম, স্যার আমি আসলে ফরেক্স ট্রেডিং করি, মাঝে মাঝে মার্কেটের অবস্থা দেখার জন্য মোবাইল বের করি, তবে অফিসে কোনো কাজে ফাঁকি দিই না। কথাগুলো অত্যন্ত ভীতু কণ্ঠে কিন্তু এক নিঃশ্বাসে বলে ফেললাম। এমডি স্যার আমার দিকে গভীরভাবে তাকালেন এবং জানতে চাইলেন, ফরেক্স সেটা আবার কি? আমি উত্তরে বললাম, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি ভবিষ্যতে এ ধরনের ভুল আর করব না। স্যার একগাল হেসে বললেন, এই কোম্পানি চলে আপনাদের কাজের কারণে, কাজ ভালো করে করলে কোম্পানিও ভালো করবে। আরও কিছু জ্ঞান দিয়ে স্যার আমাকে যেতে বললেন। আমি স্যারের রুম থেকে বের হয়ে যেন বুক ভরে নিঃশ্বাস নিলাম, নিজেকে স্বাভাবিক করে ডেস্কে গেলাম। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। আমি অফিসে বসে ট্রেড করি না। সপ্তাহ শেষে শুক্রবার ভাবলাম আজকে সন্ধ্যায় ট্রেড করব। সারাদিন পরিবারকে সময় দিয়ে সন্ধ্যায় বসে যাই ট্রেডিং করতে। শুরুতে ভালোই করতেছিলাম, কিন্তু 7:30টার নিয়ত ছিল তা আমার জানাই ছিল না। আমার তখন জিবিপিও গোল্ডে 2টা বাই দেয়া ছিল। হঠাৎ দেখি মার্কেট খুব দ্রুত নেমে যাচ্ছে। আমার প্রায় $100 লস। আমি ভয় পেয়ে দ্রুত ট্রেড 2টা বন্ধ করে দেই। মুহূর্তে কি ঘটে গেল তা বুঝে ওঠার আগেই আমার $100 নাই হয়ে গেল। মনটা বিষাদে ভরে গেল। একরাশ কালো মেঘ আমাকে ঘিরে ফেলল। এ সময় শয়তানও আমার মাথায় ভর করলো। চিন্তা আসলো দ্রুত লস রিকভার করব। আমি আবার পাগলামি ট্রেড শুরু করলাম। এক পর্যায়ে লস প্রায় রিকভার করে ফেলেছি। কিছুটা স্বস্তিও ফিরে আসলো। এবার শয়তান আরও একটা এসে ভর করলো। ভাবলাম মার্কেট তো ভালোই মুভ করতেছে, একটা ট্রেড বড় লটে দিয়ে যা প্রফিট হয় তা দিয়ে এন্ট্রি ক্লোজ করে দিব এবং ট্রেড থেকে বের হয়ে যাব। $500 ব্যালেন্সে $1 লটে ট্রেড নেওয়া যায়। আমি তাই করলাম। যদিও মার্কেট লাফালাফি করতেছিল, মনে হচ্ছিল অনেক উপরে চলে যাবে। আমার প্রফিট $150 এসেছিল। আমি এন্ট্রি ক্লোজ না করে আরও কিছু প্রফিট আশা করি, কিন্তু মার্কেট হঠাৎ নেমে যায়। আমি প্রায় রাত্র 1টা পর্যন্ত জেগেছিলাম এন্ট্রিটা ক্লোজ করার আশায়, কিন্তু যা হবার তাই হলো। আমার ব্যালেন্স সব শেষ হয়ে গেল। মুহূর্তেই আমার চোখে মুখে একরাশ অন্ধকার ঘিরে ধরল। হতাশা আর ক্লান্তি আমাকে কাবু করে ফেলল। আমি কিছুক্ষণের জন্য যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি সম্ভবত নিজের জ্ঞানে ছিলাম না। নীরবে অনেকক্ষণ কান্না করলাম, নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করলাম। এবার সিদ্ধান্ত নিলাম আমি আর কোনো দিন ফরেক্স ট্রেডিং করব না। মোবাইল এবং কম্পিউটার থেকে সব অ্যাপস ডিলিট করে দিলাম। চলে গেলাম বেডরুমে। বাহিরের হালকা আলো রুমে প্রবেশ করছে। আমার সন্তান সম্ভবা স্ত্রী ও আমার মেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কি নিষ্পাপ দুটি মুখ, যেন আমাকে বলতে চাইছে তোমাকে কিছু একটা করতেই হবে। মাসুদ ভাই, আপনি কিংবা আপনার ভিউয়ারদের মধ্য থেকে কেউ কি বলতে পারবেন যে আমার অপরাধটা কি? একজন মানুষ কিভাবে এত কিছু সহ্য করে? আমার মনে হচ্ছিল পৃথিবীর যত দুঃখ কষ্ট সব আমার জন্যই বরাদ্দ। আমি আমার লাইফের প্রতিটা পদে পদে ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে লাগলাম। চিন্তা করতে লাগলাম যে আমার লাইফে আমি কোথাও কোনো পাপ করেছি কিনা। আমি এটাও ভাবতে লাগলাম এমন কেউ আছে যে আমার ক্ষতি চায়, যেমন কালো জাদু বা অন্য কিছু। আবার এটাও ভাবতেছি হয়তো বা আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন। আমি সব শেষ। নিজেকে এটা বলে সান্ত্বনা দেই যে আল্লাহ হয়তো বা আমার পরীক্ষা নিচ্ছেন। আমি নিজেকে শান্ত করলাম। ভাবলাম ট্রেডিং আর করব না, আমি জাস্ট জব করব আর নিজের পরিবারকে সময় দেব। এভাবে কেটে যায় 1 মাস। আমি ভুলেও আর ট্রেডিং করি না বা
ট্রেডিং অ্যাপসের দিকেও তাকাই না। এসব কিছু নর্মাল হতে শুরু করলো। আমি ভাবলাম যাক, জীবনে আবার হয়তোবা শান্তি ফিরে আসতেছে। আমার মতো আপনারাও হয়তো ভাবছেন সব কিছু স্বাভাবিক, মানে ঘটনা এখানেই শেষ। ভাবছেন আমার গল্প বুঝি সুন্দর সমাপ্তি হতে যাচ্ছে। কিন্তু না, পরীক্ষার ধাপ তো তখনও শেষ হয়নি। এবার যেসব ঘটনা ঘটেছে তা শুনে আপনারা অনেকেই আমাকে পাগল বা লোভী অথবা বোকা ভাববেন। আপনার যা ইচ্ছা ভাবতেই পারেন, ভাবনার অধিকার সবারই আছে। কিন্তু বাস্তবতা অস্বীকার আমরা কেউই করতে পারি না। এর মধ্যে আমার পূর্বের অফিসের কলিগ ফিরোজের সাথে মাঝে মাঝে কথা হচ্ছে। সে নাকি জব ছেড়ে এখন ফুল টাইম ট্রেডার। সে কোর্স করাচ্ছে, সে সিগন্যালও দিচ্ছে, আবার নাকি অনেকগুলো ফান্ডও ম্যানেজ করতেছে। সব মিলিয়ে বহুমুখী সার্ভিস। আমার এসবের প্রতি তেমন ইন্টারেস্ট নেই। আমি যথারীতি অফিস করতে লাগলাম আর নিজের পরিবারের সাথে খুব ভালো সময় কাটাতে লাগলাম। আমার স্ত্রী ও মেয়ে ইদানিং অনেক খুশি থাকে, কারণ তারা এখন আমাকে সবসময় কাছে পায়। মোবাইল নিয়ে বসে থাকি না, মুখ গোমরা করে থাকি না। আগের মতো এখন কথায় কথায় রেগেও যাই না। এভাবে মোটামুটি 2টা মাস বেশ সুখ আর শান্তিতে পার করলাম। কিন্তু কথায় আছে, সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। আমারও ঠিক তেমন দশাই হলো। হঠাৎ একদিন আমার অফিসের এমডি স্যার তার রুমে আমাকে ডেকে পাঠালেন। আমি আবারও বেশ অবাক হলাম, পাশাপাশি আতঙ্কিত, কারণ আমি তো অফিসে আর কখনো মোবাইল ইউজ করিনি। একটা ভয় ও আশঙ্কা নিয়ে এমডি স্যারের রুমে প্রবেশ করলাম। স্যার আমার সাথে খুব ভালো ব্যবহার করে কথা বললেন, আমার খোঁজ খবর নিলেন, পরিবারের সবাই কেমন আছে তা জানতে চাইলেন, আমার কোনো সমস্যা আছে কিনা তা জিজ্ঞেস করলেন। স্যারের কথার ধরন আমার কাছে কিছুটা বিস্ময়কর মনে হতে লাগলো। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। কথার এক পর্যায়ে তিনি আমার নিকটে ফরেক্স সম্পর্কে জানতে চাইলেন। আমি একেবারে বিস্মিত হলাম। সাথে সাথে ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ আমি এই বিষয়কে এখন ঘৃণা করি। আমি ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু স্যার আমাকে খুব করে চেপে ধরলেন। আমি বুঝলাম স্যার ফরেক্স মার্কেট সম্পর্কে ইন্টারেস্ট। আমি তাকে অল্প করে বুঝিয়ে দিলাম। তিনি আমার কাছে শেখা শুরু করে দিলেন মুহূর্তেই। আমি আসলে এসবের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বিভিন্ন বিষয় তিনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমার কেমন প্রফিট হয় এসব ব্যাপারেও তিনি জানতে চান। আমি তাকে পূর্বের কিছু ভালো অভিজ্ঞতা শেয়ার করি। স্যার আমাকে সকাল থেকে লাঞ্চ পর্যন্ত তার রুমে রেখে আলোচনা করতে থাকেন। শেষ পর্যায়ে আমি তাকে একটি ডেমো অ্যাকাউন্ট খুলে দিই। বাইন্যান্সে অ্যাকাউন্ট করে দিয়ে কিছু বিনিয়োগ করিয়ে দিই। স্পটে অনেকগুলো টোকেন বাই করে দিই। আর মাসুদ ভাই, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে স্যারকে ধারণা নিতে বলি। মাসুদ ভাই, আপনার হয়তো বা মনে আছে 24 জুলাইয়ের আগে কোনো একদিন আপনি গুলশানের একটি অফিসে গিয়েছিলেন। তিনি আপনাকে অনুরোধ করে অফিসে নিয়েছিলেন। তিনি আমার সেই এমডি স্যার। নামটা আমিও প্রকাশ করলাম না, আপনিও প্রকাশ করেন না। এভাবে 15 দিন পার হয়ে গেল। আমার স্যার আবার একদিন তার রুমে আমাকে ডাকলেন। তিনি অনেক খুশি নিয়ে তার বাইন্যান্স আমাকে দেখালেন। সেখানে 15 দিনে প্রায় 20% প্রফিট এসেছে। তিনি তো রীতিমতো অবাক, আমাকে প্রচুর প্রশংসা করতে লাগলেন। তিনি ভাবতেই পারতেছেন না কিভাবে এত দ্রুত এত প্রফিট হতে পারে। স্যার অনেক বিস্ময় প্রকাশ করলেন। অনেক কথা হলো আমাদের। কথার এক পর্যায়ে আমি তার ডেমো ট্রেডিং সম্পর্কে জানতে চাইলাম। তিনি সেখানেও দেখলাম ভালোই ট্রেড করেছেন। আমার জন্য স্যারের পক্ষ থেকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হলো। আমার অনেক অস্বস্তি লাগতেছিল, তবুও বস বলে কথা, তাই তাদের মর্জি মতোই চলতে হবে। আমার এক পর্যায়ে এমডি স্যার আমাকে একটা অদ্ভুত প্রস্তাব দিয়ে বসলেন, যা শুনে আমি রীতিমতো অবাক। আমার খাবার যেন গলা দিয়ে নামতেই চাইছে না। আমি ভাবতেই পারিনি স্যার আমাকে এ ধরনের প্রস্তাব দিতে পারেন। আমি মোটেও এটা আশা করিনি। স্যার আমাকে প্রস্তাব দিলেন, বাবু, আমার কিছু কিছু অলস টাকা আছে। তুমি যেহেতু ট্রেডিং ভালোই বোঝো, তাহলে আমি টাকাটা বিনিয়োগ করি আর তুমি দেখাশোনা করো। যা প্রফিট হয় আমরা ভাগাভাগি করে নিব। আমার টাকা, তোমার মেধা। আমি স্যারকে কি বলবো বুঝতেই পারতেছি না। যেই ফরেক্স ট্রেডিং আমার জীবন শুকনো পাতার মতো বানিয়ে দিয়েছে। আমি নিজের কাছে ওয়াদা করেছি আমি আর কখনো ফরেক্স করব না, সেখানে স্যার আমাকে সেই ভয়ঙ্কর রাস্তায় আবার যেতে বলছেন। আমি কিছুক্ষণ চুপ থেকে কিছুটা চিন্তা করে স্যারকে বলি, স্যার, আপনার প্রস্তাব আমার জন্য সত্যি সম্মানের। আমাকে প্লিজ 2 দিন সময় দিন, আপনাকে জানাচ্ছি। বাসায় ফিরে বিষয়টা আমার স্ত্রীর সাথে আলোচনা করি। আমার স্ত্রী শুনেই রিজেক্ট করে দিল। সে কোনোভাবেই চায় না আমি আর ট্রেডিং করি। একদিকে স্ত্রীর নিষেধ, অন্যদিকে নিজেরও কিছুটা অনীহা। আবার অপরদিকে এটা একটা সুযোগ। কি সিদ্ধান্ত নিব ভাবতেই পারতেছিলাম না। রাত্রে অনেক চিন্তার পরে আমার কলিগ ফিরোজের কথা মাথায় আসে। ভাবলাম ওর সাথে বিষয়টা শেয়ার করি। সেই চিন্তা থেকে ওকে কল দিলাম।
প্রথমে কল না ধরলেও 3বার কল দেওয়াতে রিসিভ হলো। আমি তাকে বললাম, আমার একটা সমস্যার কথা তোর সাথে শেয়ার করতে চাই। ও কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তো ক্লাসে আছি, তুই ভয়েস দিয়ে রাখ, আমি পরে রিপ্লাই দিচ্ছি। মনটা একটু খারাপ হয়ে গেল। ভাবলাম ও কি আমাকে এড়িয়ে যাচ্ছে। আবার চিন্তা করলাম হয়তোবা বিজি আছে, তাই আমি তাকে একটা ভয়েস দিলাম, যেখানে সব কিছু খুলে বললাম। ভয়েস দেওয়ার 30 মিনিট পরেই ফিরোজ আমাকে কল দিল। সে আরও বিস্তারিত আলোচনা করে ফান্ড নেওয়ার জন্য বলল। আমি তাকে জানাই আমি আর ট্রেডিং করতে পারবো না, আমার মন আর টানে না। সে আমাকে বলল কাল দেখা করব। পরের দিন অফিস শেষে আমাদের দেখা হলো, অনেক কথাই হলো। তবে এর মধ্যে সিদ্ধান্ত হলো এই যে এমডি স্যারের ফান্ড আমি নিব, কিন্তু ট্রেড করবে ফিরোজ। আমি ব্যাপারটা মেনে নিলাম। ওকে সাবধান করে বললাম, বেশি রিস্ক নিবি না, অল্প অল্প করে ট্রেড করে প্রফিট করবি। চুক্তি হলো যা প্রফিট আমি পাবো তার 60% তাকে দিতে হবে, 40% আমি নিব। যথাসময়ে আমি এমডি স্যারের সাথে কথা বলে বিজনেস ডিল ফাইনাল করে ফেললাম। স্যার ফিরোজের আইবিতে অ্যাকাউন্ট খুললেন। যথারীতি স্যারের অ্যাকাউন্টে ডিপোজিট হলো $50,000। আমি ফিরোজকে অ্যাকাউন্ট বুঝিয়ে দিলাম। শুরু হলো ট্রেডিং। প্রথম দিনের শুরুতেই $500-600 লস করে ফেললো। রাত 10টার ভিতরে মোটামুটি লস রিকভার করে $350 মতো প্রফিট হলো। আমি প্রথমে কিছুটা মন খারাপ করলেও পরবর্তীতে প্রফিট দেখে কিছুটা নিশ্চিন্ত হলাম, যাক ইজ্জতটা বাঁচলো। পরের দিন ভোর থেকেই ফিরোজ আবার শুরু করলো ট্রেড। সে যেন ট্রেড করতেই ভালোবাসে। তবে আজকে ট্রেডিং একটু ভিন্ন। সকালের সেশনে সে $1500 প্রফিট করলো। তার লট সাইজগুলোও বেশ বড় বড়। আমি অফিসে গেলে দেখি স্যার আমার আগেই অফিসে এসেছেন। তিনি আমাকে নিয়ে বাইরে যাবেন বলে জানালেন। কি আর করা, যেতে তো হবেই। স্যারের গাড়িতে বসে অনেকক্ষণ প্রশংসা পাচ্ছি। স্যার নিজেই টাকাটা উইথড্রল করতে বললেন। আমি উইথড্রল দিলাম। মাত্র 1 ঘন্টায় পেমেন্ট পেয়ে গেলেন স্যার। এসব কিছু দেখে স্যার অনেকটা অবাক হলেন এবং তিনি বেশ খুশি হলেন। স্যার আমাকে চুক্তির চেয়েও 25% টাকা বেশি দিলেন। বুঝলাম স্যার ভালো মানুষ। সেদিনটাও বেশ ভালোই কাটলো। আমি মাঝে মাঝে মোবাইল বের করে ট্রেড করার ভং ধরি, কারণ স্যারকে তো বোঝাতে হবে যে ট্রেডগুলো আমি করতেছি, আমার ফ্রেন্ড না। দিনটি ছিল বৃহস্পতিবার। স্যারের গাড়ি আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল। স্যার আমাকে হেল্প করলেন নাকি কৌশলে বাড়ি চিনে নিলেন বুঝলাম না। রাত তখন 11টা। দেখি অ্যাকাউন্টে বড় বড় লটে শুধু সেল মারতেছে। সবই $1 লট। মার্কেট উপরের দিকে যায়, একটা সেল ওপেন হয়। মার্কেট আরও উপরে যায়, একটা সেল ওপেন হয়। এভাবে মোট 21টা ট্রেড সবই সেল করা ছিল। মাসুদ ভাই, 21 লটের সেল, তাহলে ভেবে দেখবেন যে মার্কেটে কতগুলা টাকা লস ছিল। আমি লস দেখে তো অবাক। আমার মাথা ঘুরতে লাগলো। আমি সাথে সাথে ফিরোজকে কল দিলাম। ও কল ধরে নর্মাল কথা বলতে লাগলো আর আমাকে অভয় দিল, আরে ব্যাপার না, 12টায় নিউজ আছে, মার্কেট বিশাল সেল হবে। ওর কথায় আমি শান্ত হতে পারছি না। একটা কালো অশান্তির চাদর আমাকে ঢেকে ফেলতেছে। যথারীতি 12টার নিউজে মার্কেট গোল্ড আপ হলো। আমি দেখি $30,000 মাইনাস। আমার মাথা কাজ করছে না। কি করব দিশা না পেয়ে ফিরোজকে কল দিতে লাগলাম। সে কল ধরেই না। বাধ্য হয়ে আমি সিদ্ধান্ত নিলাম এন্ট্রি ক্লোজ করে দিব, যা হওয়ার হবে। ক্লোজ করতে গিয়ে দেখি $26,000 লসে আছে অ্যাকাউন্ট। আমি কোনো কিছু চিন্তা না করেই সব ক্লোজ করে দিলাম। ক্লোজ করার সাথে সাথেই স্যার কল দিয়ে সান্ত্বনা দিলেন। তিনি বললেন কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আমি কিছুটা শান্তি পেলাম। যে ভয়টা পাচ্ছিলাম তা কিছুটা কেটে গেল। সকালে উঠে দেখি মার্কেট ঠিকই নেমে গেছে, তবে অ্যাকাউন্ট তো অনেক লস করেই ফেলেছি। আমি অফিসে গেলাম। স্যার আমাকে তার রুমে ডাকলেন। আমি ভয়ে ভয়ে গেলাম। স্যার হাসি মুখে অত্যন্ত ঠান্ডা গলায় আমাকে বললেন, বাবু, যা হয়েছে কি আর করা, যে টাকাটা এখনো অবশিষ্ট আছে ওটা উইথড্রল করেন, এরপরে আমরা কথা বলতেছি। আমি অ্যাকাউন্টে ঢুকে দেখি সকালেও ফিরে ট্রেড করে আরও $5,000 লস করেছে। আমার মেজাজ ভয়ানক গরম হলো। মনে হচ্ছিল এই সময় ওকে কাছে পাইলে আচ্ছা মতো ধুলাই দিতাম। স্যারের $21,000 উইথড্রল করে দিলাম। স্যার আমাকে তার রুমে বসিয়ে রেখে কফি আনালেন। আমার কাছে সবকিছু নর্মাল মনে হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে উইথড্রল সম্পন্ন হলো। ডলার স্যারের বাইন্যান্সে ঢুকে গেল। স্যার অত্যন্ত ঠান্ডা গলায় হাসি মুখে আমাকে বললেন, বাবু সাহেব, আমার $21,000 তো পেলাম, বাকি $29,000 কখন দিবেন? মাসুদ ভাই, বিশ্বাস করেন আমার হঠাৎ হার্টবিট বেড়ে গেল। মেরুদণ্ড দিয়ে একটা শীতলতা বয়ে গেল। মাথাটা চক্কর দিয়ে উঠল। পুরো পৃথিবী যেন ঘুরতেছে। আমি কি বলবো তার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বললাম, স্যার, লস করে ফেলেছি, আমি তো খাইনি, বিজনেসে লস হতেই পারে। স্যার সেই হাসি মাখা মুখে উত্তর দিলেন, হ্যাঁ লস হতেই পারে, কিন্তু এভাবে লস হওয়া কি স্বাভাবিক?
আমি বললাম, স্যার প্রফিট যখন এভাবে হলো তখন তো আপনি কিছুই বলেননি। উত্তরে স্যার সেই হাসি মাখা মুখে বললেন, আমি তো প্রফিট করতেই টাকা বিনিয়োগ করেছি। আপনি যা প্রফিট দিয়েছেন তার থেকেও কম প্রফিট দিতেন, তখন দেখতেন আমি কিছু বলতাম কি না। এবার কি বলবো বুঝতে পারছি না। প্রফিটের টাকাটা আমার বাইন্যান্সে ছিল, আমি তা স্যারকে রিটার্ন করে দিলাম। স্যার কিছুটা নরম হলেন। তিনি বললেন, যা হবার হয়েছে, আমাকে আরও $25,000 দিবেন। কবে দিবেন তা বলেন। বাবু সাহেব, আমি আপনার বাড়িটা চিনি। আমি বুঝলাম স্যারের টাকা না দিয়ে আমি পারবো না, দিয়েই লাগবে। আমি স্যারকে বললাম, যত দ্রুত সম্ভব দিয়ে দেব, চিন্তা করবেন না। সেই মুহূর্তেই অফিস থেকে বের হয়ে গেলাম। ফিরোজকে কল দিলাম, সব কিছু ফিরোজকে খুলে বললাম। ফিরোজ সব কিছু শুনে সব দায় আমার উপর চাপালো। ওর অভিযোগ আমি কেন ট্রেড ক্লোজ করলাম। এরপরে ফিরোজ আবার সেদিনের যে প্রফিট উইথড্রল হয়েছে সেটার ভাগ চাইল। আমি বললাম, সকালে যে 5,000 লস করেছিস তা ফেরত দে। সে কল কেটে দিয়ে সাথে সাথে আমাকে ব্লক করে দিল। মাসুদ ভাই, আমার নিয়তি কেমন তা একবার ভেবে দেখেন তো। কখনো কখনো কাছের মানুষকে অচেনা লাগে। হৃদয় অস্থির থাকলেও কাউকে হৃদয়ের ভাষা বোঝানো যায় না। সময় যখন খারাপ হতে শুরু করে তার সব দিক থেকেই খারাপ হয়ে যায়। বাড়িতে চলে গেলাম বিষণ্ণ মন নিয়ে। রাত্রে আমার ভীষণ জ্বর আসলো, টানা 3 দিন জ্বরে ভুগলাম। এর মধ্যে একদিন থানা থেকে কল আসলো, আমাকে ওসি সাহেব দেখা করতে বললেন। আমি তো ভয় পেয়ে গেলাম, তবুও যেতেই হবে, তাই গেলাম। ওসি সাহেবের সাথে দেখা করলাম। তিনি আমার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করলেন। বিভিন্ন ধরনের কথা বলার ফাঁকে এক পর্যায়ে ওসি স্যার আমাকে বললেন, আমার বন্ধুর সাথে সমস্যাটা মিটিয়ে ফেলো। সে আমার বন্ধু মানুষ, ঝামেলা করলে ক্ষতি তোমারই হবে। আমি কিছুটা চিন্তিত হয়ে গেলাম। ভাবলাম, স্যার তাহলে আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার এমডি স্যার ইতিমধ্যে অ্যাকশন শুরু করেছেন। আমি বাড়ি ফিরে বেশ চিন্তা করতে লাগলাম। আমার স্ত্রী কিছু একটা আঁচ করতে পেরে সমস্যা কি জানতে চাইল। আমি তার কাছে কিছুই লুকাতে পারলাম না, সব কিছু তাকে খুলে বললাম। মুহূর্তে নিষ্পাপ সহজ সরল মুখটা বিষাদে ভরে গেল। চোখ দিয়ে তার গড়িয়ে পড়ল ফোঁটা ফোঁটা পানি। তার চাহনিতে এক অসহায়ত্ব ফুটে উঠল। আমি তাকে বুকে টেনে নিলাম। সে আমাকে জড়িয়ে ধরে ডুকরি কেঁদে উঠল। আমারও ইচ্ছে করতেছিল একটু চিল্লায়ে কান্না করি। এ সময় বাবা মাকে খুব অনুভব করতে লাগলাম। সারা রাত চিন্তা করলাম কি করলে ভালো হবে। কোনো অপশন না পেয়ে একটা আইডিয়া আসলো, আমাদের বাড়িটা বিক্রি করে দিব। এটা আমার স্ত্রীকে শেয়ার করতেই যেন সে উদাসীন হয়ে গেল। কি করব আর ভাবতেই পারতেছি না। এই মুহূর্তে বাড়িটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার স্ত্রী গহনাগুলো বিক্রি করতে বলল। আমি বললাম, এতে আর কতই বা আসবে, সমস্যার সমাধান হবে না। এদিকে আমি অফিসে আর যাচ্ছি না। রাত্রে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে আমি এক আজব ও ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি মাঝ সাগরের মধ্যে পড়ে গেছি। বিশাল বিশাল ঢেউ এসে আমাকে ধাক্কা দিচ্ছে। চারিদিকে শুধু পানি আর পানি। আমার দম ফুরিয়ে আসছে। হিংস্র মাছ আমাকে খেতে আসছে। কি এক ভয়াবহ অবস্থা। আমি সাঁতরে কুলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি। হঠাৎ দেখতে পেলাম ওই যে দূরে কুল দেখা যাচ্ছে, কিন্তু আমি আর চলতে পারছি না। আমার শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছি। এমন সময় সমস্বরে বাবা ও মায়ের গলা শুনতে পাই। তারা যেন বলছে, বাবু আরেকটু চেষ্টা কর, তুই পারবি, তোকে পারতেই হবে। আমার মা যেন আমাকে বলতেছে, আমার সোনা ছেলে, আমার শক্তিশালী ছেলে। এভাবেই আমি আমার মনের জোর পাই আর নিজের সব চেষ্টা দিয়ে সাঁতরে কোলে পৌঁছাই। ফজরের আজানের শব্দ ভেসে আসে। আমার ঘুম ভেঙে যায়। নিজেকে আবিষ্কার করি বিছানায়। আমার শরীর ঘামে ভিজে গেছে। আমার স্ত্রী আমাকে মাথায় হাত বুলিয়ে পরম ভালোবাসা নিয়ে ডাকছে, শুনছো? কি হলো তোমার? তুমি এমন করছো কেন? আমি চোখ খুলে স্বাভাবিক হয়ে আমার স্ত্রীকে জানাই, একটা স্বপ্ন দেখছিলাম, আমি নামাজ পড়তে যাচ্ছি। আমি যথারীতি নামাজ পড়তে যাই। নামাজ শেষে মসজিদের এক কোণে বসে আল্লাহর নিকট দুটি হাত তুলে ভিখারির মতো সাহায্য কামনা করি। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর সাহায্য চাই। আমার জীবনে যত পাপ আছে তার জন্য ক্ষমা প্রার্থনা করি। সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহর নিকট সাহায্য চাই। আমার বর্তমান অবস্থা আল্লাহর নিকট প্রকাশ করে সাহায্য কামনা করি। মোনাজাতের এক পর্যায়ে মনে এক প্রশান্তি অনুভব করতে থাকি। আশ্চর্যজনকভাবে আমার ভিতর থেকে দুশ্চিন্তা দূর হতে থাকে। আমি এক অন্যরকম অনুভূতি পাই। মুহূর্তেই আমার মানসিক ক্লান্তি দূর হয়ে গেল। মসজিদ থেকে বের হয়ে এসে বাসায় চলে যাই। হালকা নাস্তা করে বাড়ি বিক্রির উদ্দেশ্যে বের হই। বিভিন্ন দালালদের কাছে যাই এবং কিছুদিন পরে বাড়িটি বিক্রি করে ফেলি। আমার বোনদের অংশ তাদেরকে বুঝিয়ে দেই।
আমি আমার ভাগে যে টাকা পাই তা দিয়ে অ্যাডমিন স্যারের টাকা পরিশোধ করি। সেই যে অফিস থেকে বের হয়েছিলাম, আমি আর অফিসে যাইনি, শুধুমাত্র স্যারের টাকাটা ফেরত দিতে গিয়েছিলাম সেই অফিসে। সবার সব কিছু পরিশোধ করে আমার নিকট 25 লক্ষ টাকা অবশিষ্ট থাকে। আমি ভাবলাম এই টাকা দিয়ে কি করা যায়, বিজনেস করব, নাকি ব্যাংকে রেখে আবার কোনো জব করব, নাকি আবারও ফরেক্স মার্কেটে বিনিয়োগ করব। কি আপনারা সবাই ভাবছেন আমি হয়তো এই টাকা দিয়ে আবারও ফরেক্সে ডিপোজিট করব? আমি আর কিভাবে একই ভুল করব, যে ভুল আমাকে নিঃস্ব করে দিয়েছে। এবার আমি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছি বলে মনে করি। মাসুদ ভাই, আপনার এলাকা মাদারীপুরের এক ভাইয়ের মাধ্যমে আমি লিবিয়া থেকে ইতালি যাই। ইতালি যেতে যা টাকা লাগে তা বাদে বাকি টাকা আমি আমার স্ত্রীকে দিয়ে যাই। আমার স্ত্রী, আমার অনাগত সন্তানকে রেখেই আমি লিবিয়া চলে যাই। তাদেরকে গাজীপুরে আমার শ্বশুরবাড়ির নিকটস্থ একটি ফ্ল্যাট বাসায় তুলে দিয়ে যাই। আমি যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন আর লিবিয়া থেকে বোটে করে ইটালি যাওয়ার অনুভূতি যথেষ্ট মিল আছে। সেসব বলে আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাইছি না, কারণ ইতিমধ্যে আমার ঘটনা অনেক লম্বা করে ফেলেছি। তবে একটি মেসেজ আমি দিতে চাই, কেউ লিবিয়া দিয়ে ইতালি আসার মতো রিস্ক নেবেন না। আরেকটা মেসেজ হলো, আপনি যদি ফরেক্সে বারবার লস করেন তবে নিঃস্ব হবার আগেই ট্রেডিং ছেড়ে দিন। আমি বর্তমানে ইতালিতে আছি, একটি কৃষি ফার্মে কাজ করি এবং স্যালারি মাশাল্লাহ ভালোই পাই। মাসুদ ভাই, আমি আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। যদি আমার ঘটনা শেয়ার করার মতো হয় তবে শেয়ার করার অনুরোধ রইল। আর মাসুদ ভাই, আপনার ইউটিউব লাইভে আমি যুক্ত হই, আপনাকে আগে দেখেছি, আপনার কথা শুনেছি, কিন্তু এখন আপনি অনেকটাই ভিন্ন, অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। বেশ আত্মবিশ্বাসী মনে হয় আপনাকে। আমাকে একটা পরামর্শ দিবেন, আমি কি আবারও ফরেক্স ট্রেডিং করতে পারবো? আর আপনি কি আমাকে শেখাতে পারবেন কি না? প্লিজ মাসুদ ভাই, আমাকে এটা জানাবেন। ধন্যবাদ মাসুদ ভাই, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই বলে বাবু ভাই তার পুরা লম্বা একটা ঘটনা শেষ করেছেন। আপনার ঘটনাটি অত্যন্ত হৃদয়স্পর্শী ছিল এবং শিক্ষামূলক। বিশ্বাস করবেন কিনা জানি না, কিছু কিছু জায়গায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমার চোখে পানি চলে এসেছে। আসলে মানুষ এতটাও কষ্ট সহ্য করতে পারে। ভিউয়ার, বাবু ভাইয়ের জীবনের সত্য ঘটনা আপনার নিকট কেমন লেগেছে তা জানাতে আমাদের কমেন্টস করবেন। ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করে ছড়িয়ে দিবেন, আপনার ফেসবুকেও শেয়ার করে দিন। এই ঘটনা থেকে সবাই যেন শিক্ষা নিতে পারে। আমরা প্রতিটা পর্বে 3টা কমেন্টস পড়ব। পূর্বের ভিডিওতে যারা কমেন্টস করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবার মূল্যবান কমেন্টস পড়া সম্ভব না, তবে কেউ মন খারাপ করবেন না, কোনো না কোনো এক পর্বে আপনার কমেন্টসও আমরা পড়ব। আপনি কমেন্টস করতে থাকুন। সুলতান মাহমুদ 9776 তিনি কমেন্টস করেছেন, সিনথিয়া আপা মনে হয় সঠিক পথেই আছেন, কারণ আমার 16 বছরের ফরেক্স কেরিয়ারে আমিও এটাই দেখেছি। বড় প্রফিট নেওয়ার আশা না থেকে ছোট প্রফিট নেওয়ার সন্তুষ্ট থাকাই উত্তম। ধন্যবাদ ভাই আপনার কমেন্টস করার জন্য, আপনার কমেন্টসটা সত্যি গুরুত্বপূর্ণ। সিদুর খান 1307 তিনি কমেন্টস করেছেন, এই আপুটা অনেক বোকা, এত সরল হলে জীবনে চলবে কেমনে? শুভকামনা রইল। সুন্দর একটা পজিটিভ কমেন্টস করেছেন। আসলে মানুষের সরলতা বা সে যদি একটু সরল মাইন্ডের হয়, এটা বোকা না, এটা তার সরলতা। তারপরেও মানুষ তাদেরকেই বোকা বানায়। এসটি কণিকা তিনি কমেন্টস করেছেন, আমিও একা অনেক ট্রাই করতেছি, বাট পিছু হতে নেই। কেউ যদি আমাকে হেল্প করতো তবে আমি আগায় যাইতে পারতাম, বিলিভ মি। কণিকা ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। যত ধরনের হেল্প লাগে আপনি পাবেন। আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ভিউয়ার, আপনাদের লাইক, কমেন্ট, সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ঘটনা আপনাদেরকে আমরা শোনাতে পারবো। আমাদের ইমেইল ranakhanvfx@gmail.com। আপনি আপনার জীবনের বা আপনার পরিচিতদের জীবনের ঘটনাগুলো আমাদের কাছে পাঠান। সেটা হতে পারে ফরেক্স মার্কেট বা যে কোনো ট্রেডিং মার্কেটের ব্যর্থতা বা সফলতা, যে কোনো গল্পই আমাদের পাঠাতে পারেন। এসব গল্প থেকে সাধারণ ট্রেডাররা উপকৃত হবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।